আচ্ছা, এইচডব্লিউ নিয়ে তো অনেকেই প্রশ্ন করে, তো তারা জানতে চায় এইচডব্লিউ আসলে কি, তো সেই বিষয়ে যদি ডিটেলস নিয়ে একটু বলে। এসডব্লিউপি হলো সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। তো কিসের থেকে সিস্টেমেটিক উইথড্রলটা হচ্ছে? মিউচুয়াল ফান্ডের থেকে। আমরা নর্মালি কি নিয়ে আলোচনা করি যে মিউচুয়াল ফান্ডে টাকা জমা, যে এককালীন টাকা দিন বা এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্টের প্ল্যানের মাধ্যমে টাকা জমা। এসডব্লিউপি হচ্ছে সেখান থেকে মান্থলি বা কোয়ার্টারলি বা কোনো একটা ইন্টারভেলে রেগুলার বেসিসে টাকা তোলার একটা পদ্ধতি। আমরা টাকা জমাই কেন? যে কোনো একটা পারপাসে যেন আমার কাজে লাগে, মান্থলি যাতে আমার একটা ইনকাম হয়ে থাকে, তো কোনো না কোনো পারপাসের জন্য টাকা জমাচ্ছি। তো সেই যে আমার মান্থলি রেগুলার টাকা তোলার যে ব্যাপারটা, এটা এসডব্লিউপির মাধ্যমে করা যায়। আমরা মিউচুয়াল ফান্ডে টাকা দিচ্ছি এবং সেখান থেকে মান্থলি তুলছি, এই প্রসেসটাকেই এসডব্লিউপি বলে। আচ্ছা, এই এইচডব্লিউবি কাজ করে কিভাবে? এসডব্লিউপি একটা মজাদার ভাবে কাজ করে। মজাদারের জন্য বলছি, আমরা যখনই কোনো এমআইএস এর কথা ভাবি তখন কি হয়, ইন্টারেস্ট যেটা হয় সেটা আমাদেরকে পে করা। আচ্ছা, আর এসডব্লিউপির ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্টের কোনো ব্যাপার নেই, আমার যে ফান্ড ভ্যালুটা থাকে সেখান থেকে আমাকে পেমেন্ট করা হয়। তো এসডব্লিউপিতে যেটা হয় সেটা হচ্ছে আমার যে টোটাল ইউনিটসটা রয়েছে তার থেকে একটা ফ্র্যাকশন ইউনিট সেল হয় এবং সেই ইকুইভ্যালেন্ট অ্যামাউন্টটা আমার অ্যাকাউন্টে চলে আসে। এসডব্লিউপিতে জেনারেলি কি হয় যে আমি একটা ফিক্সড অ্যামাউন্ট আমার মান্থলি আসবে, তো আমি একটা অ্যামাউন্ট ঠিক করে দিলাম যে আমার 100 টাকা ইনভেস্ট হয়েছে আর আমি সেখান থেকে সাপোজ 1 টাকা করে তুলছি বা 50 পয়সা তুলছি, যেটা আমি তুলছি। আমি যে অ্যামাউন্টটা ফিক্স করে দিচ্ছি সেই অ্যামাউন্টটা ওখান থেকে রেগুলার বেসিসে আমার অ্যাকাউন্টে চলে আসবে। তাহলে ওই অ্যামাউন্টের ইকুইভ্যালেন্ট ইউনিট যেটা থাকবে সেই সময়কার অ্যাপ্লিকেবল নেবে, সেটা রিডিমশন হবে এবং সেটা আমার অ্যাকাউন্টে চলে আসবে। এই পদ্ধতি এসডব্লিউপি কাজ করতে পারে। আচ্ছা, আর এই এইচডব্লিউবি কাদের জন্য? এসডব্লিউপি সবার জন্য। আচ্ছা, কেন বলছি, নরমালি আমরা এমআইএস বলতে বুঝি হ্যাঁ একটা লোক রিটায়ার করবে, তার বয়স হয়ে যাবে, সেখান থেকে সে মান্থলি নেবে। জিনিসটা ঠিকই আছে, কিন্তু বর্তমানে সোসাইটির সিচুয়েশন বা ফিনান্সিয়াল সিচুয়েশন সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে প্যারেন্টস এর কাছে প্রচুর টাকা রয়েছে, তারা ভালো চাকরি করতেন, রিটায়ার করে অনেক টাকা পেয়েছেন বা একটা ভালো বিজনেস করতেন, অনেক টাকা জমিয়ে রেখেছেন, কিন্তু তাদের ছেলে মেয়েদের যে রেগুলার ইনকামটা রয়েছে সেটা অনেক ক্ষেত্রেই কম। তো তাদের কথা ভেবেও এসডব্লিউপি করা যেতে পারে। কেউ রিটায়ারমেন্টে নিজেদের যে খরচ আছে সেটার জন্য ভাবতে পারে। কেউ আবার ইনকাম করছে কিন্তু যেহেতু স্টেবল ইনকাম না, তো হতে পারে যে আমি এখন যেটা ইনকাম করছি 5 বছর পরে আমার নাও থাকতে পারে। তো তারা একটা এসডব্লিউপির কথা ভাবতে পারে যেখান থেকে একটা পার্টিকুলার অ্যামাউন্ট চলে আসতে থাকবে, যার জন্য তার যে সংসারের খরচা, সে ছেলে মেয়ের এডুকেশন হতে পারে বা সংসারের বেসিক যে খরচাগুলো রয়েছে সেগুলো অ্যাড্রেস হতে পারে। তাহলে কি হচ্ছে, যদি আমি ওই টাকাটার ব্যবস্থা করে ফেলতে পারি যে আমার রেগুলার যে মান্থলি এক্সপেন্ডিচারটা রয়েছে সেটা কোথা থেকে চলে আসে, তারপরে কিন্তু জীবনযাপন করাটা অনেক ইজি। যে আমার যেটা মেন খরচ সেটা তো চলে আসে, এরপরে যদি আমি বেশি ইনকাম করি আমি সেইভাবে খরচা করবো, না করলে করবো না, কিন্তু আমার যে একটা রেগুলার সংসার খরচ রয়েছে সেটাকে আমি ইজিলি অ্যাড্রেস করতে পারছি। তো সব ধরনের লোকের জন্যই চলতে পারে। বেসিক্যালি যার কাছে অলরেডি একটা অ্যাকুমুলেটেড টাকা রয়েছে তারা এসডব্লিউপির কথা ভাবতে পারে। কারণ টাকা না থাকলে তো আমি সেখান থেকে মান্থলি তুলতে পারছি না, আমার কাছে টাকাটা থাকতে হবে। টাকা যাদের কাছে রয়েছে এবং মান্থলি ইনকাম কম রয়েছে বা স্টেবল না, তারা সবাই কিন্তু এসডব্লিউপির কথা ভাবতে পারে। আচ্ছা আচ্ছা, এইচডব্লিউবি ব্যাংক, পোস্ট অফিস, এমআইএস থেকে কি বেটার? বেটার এটা দেখতে হবে কি অর্থে আমি কনসিডার করছি। যদি আমি রিটার্ন পার্সপেক্টিভ থেকে বলি তাহলে আমি মোরলেস কাছাকাছি রিটার্ন বা কম রিটার্নও নিতে পারি। এসডব্লিউপিতে আমি ডিসাইড করবো আমি কত পার্সেন্ট করে নেব, সেটা আমার ইচ্ছার উপরে ডিপেন্ড করবে। কিন্তু আমাকে যেটা করতে হবে যে আমি যে ক্যাটাগরির ফান্ডগুলোতে ইনভেস্ট করেছি তাদের যে অ্যাভারেজ ইল্ডিং ক্যাপাসিটি বা রিটার্ন দেওয়ার ক্যাপাসিটি তার থেকে অনেকটা কম আমাকে নিতে হবে, যাতে যে কোনো ধরনের মার্কেট সিচুয়েশনে আমার ক্যাপিটালটা যাতে নষ্ট না হয়। এসডব্লিউপি দুটো অপশন দেয়, সেটা হচ্ছে আমি তুলছি প্লাস একটা অপরচুনিটি থাকছে যে ভবিষ্যতে ওভার এ পিরিয়ড অফ টাইম আমার ক্যাপিটালটাও গ্রো করবে, যেটা ব্যাংক এমআইএস এর ক্ষেত্রে বা পোস্ট অফিস এমআইএস এর ক্ষেত্রে হয় না। সেখানে আমি যেই টাকাটা দিয়েছি আমি সেটাই পাচ্ছি, আমার প্রিন্সিপালটা চেঞ্জ হবে। কিন্তু এসডব্লিউপির ক্ষেত্রে আমি মান্থলি তোলার পরেও একটা অপরচুনিটি থাকছে, আমি যদি একটা ডিসিপ্লিন ওয়েতে অল্প অ্যামাউন্ট উইথড্রল করি বা ঠিকঠাক অ্যামাউন্ট উইথড্রল করি, তাহলে আমার ক্যাপিটালটা বাড়ার একটা চান্সেস থাকছে। যে আমি যখন লং টার্মের জন্য করছি আমার ক্যাপিটালটা বেড়ে যাচ্ছে, যেটা ব্যাংক বা পোস্ট অফিস এমআইএস এ নেই। প্লাস লং টার্মে যাদের একটু বেশি ইনকাম রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটা ট্যাক্স এফিশিয়েন্টও হয়ে থাকে এসডব্লিউপি। হ্যাঁ, কিন্তু মাথায় রাখতে হবে যখন আমি
ব্যাংক পোস্ট অফিস এমআইএস এর কথা বলছি, সেগুলো আমাকে গ্যারান্টেড রিটার্ন দিচ্ছে। হুম। মান্থলি উইথড্রল দুটোর ক্ষেত্রেই সেম, কারণ ওখানে আমি যেটা ফিক্সড করে দিয়েছি সেটাই আসবে। কিন্তু ইন্টারেস্ট যেটা, গ্রোথ যেটা, সেটা ব্যাংক পোস্ট অফিসের ক্ষেত্রে সিকিউর। এক্ষেত্রে সিকিউর না, সাবজেক্ট টু মার্কেট রিস্ক। আচ্ছা আচ্ছা। তো আমাকে খুব বুঝে সুঝে ফান্ডগুলো সিলেক্ট করতে হবে, যে কোন ক্যাটাগরির ফান্ডে যাচ্ছি, তার অ্যালোকেশন কি রয়েছে, এবং আমাকে একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও বানিয়ে সেখান থেকে এসডব্লিউপি রিটার্ন নিতে হবে। আচ্ছা। যদি খুব প্ল্যান করে করা যায় তো ডেফিনেটলি ওভার এ পিরিয়ড অফ টাইম এগুলো ব্যাংক বা পোস্ট অফিস এমআইএস এর থেকে ফার বেটার হতে পারে। আচ্ছা, এখানে এসডব্লিউপিতে ক্যাপিটাল কি সেফ থাকে? আর ট্যাক্সের যে ব্যাপার থাকে সেটা বললে একটু ভালো হয়। এসডব্লিউপিতে ক্যাপিটালের যে ব্যাপারটা বলছি, যেটা অলরেডি বললাম, এটা সাবজেক্ট টু মার্কেট রিস্ক। কারণ আমার ফান্ড ক্যাটাগরির মধ্যে কি থাকবে, আমি তো পিওর ইকুইটি ফান্ডে এসডব্লিউপি করতে পারবো না, যে কালকে একটা যুদ্ধ লেগে গেল, টাকা কমে গেল, অথচ আমি সেখান থেকে মান্থলি তুলে যাচ্ছি, আমার ক্যাপিটালটাই শেষ হয়ে গেল। অর্থাৎ পিওর ইকুইটি ফান্ডে এসডব্লিউপি করার কোনো মানে হয় না। আমি যখন এসডব্লিউপি করছি তখন আমি হাইব্রিড ক্যাটাগরিতে করছি, এর মধ্যে মাল্টি অ্যাসেটও হতে পারে, যার মধ্যে ডেট, ইকুইটি, গোল্ড, সিলভার সবই থাকবে, এটাই খুব নর্মাল। তো এগুলো তো সবই সাবজেক্ট টু মার্কেট রিস্ক, তো মার্কেটের সঙ্গে ওঠানামা করবে। এবার সেফের একটা কনসেপ্ট রয়েছে, একটা রিস্ক আছে, একটা রিস্ককে আমি ম্যানেজ করতে পারি, একটা ম্যানেজেবল রিস্ক, একটা আনম্যানেজেবল রিস্ক। এখন ম্যানেজ করতে যদি আমি ঠিকঠাক রিস্কে পারি তাহলে কোনো সমস্যা নেই, আমি রেগুলার তুলবো এবং সেক্ষেত্রে কোনো অসুবিধাই হবে না, আমার ক্যাপিটালও ঠিকঠাক থাকবে, কোনো প্রবলেম নেই। কিন্তু না বুঝে জাস্ট এসডব্লিউপি করলে এমআইএস এর থেকে বেশি রিটার্ন দিচ্ছে বা কিছু হচ্ছে, এরকম যুক্তিতে এসডব্লিউপি করা যাবে না। আমাকে বুঝে করতে হবে, বুঝে করলে অসাধারণ ইনস্ট্রুমেন্ট, কোনো রকম কিছু নেই। ভবিষ্যতে যেটা ইনফ্লেশনের জন্য জিনিসপত্রের দাম বাড়বে, সেটাকে যদি আমাকে অ্যাডজাস্ট করতে হয়, যে ভবিষ্যতে যেভাবে যেভাবে জিনিসপত্রের দাম বাড়বে আমার মান্থলি ইনকাম ওরকম করে বাড়বে, এই সব কিছুর প্ল্যানিং এসডব্লিউপি তেই করা যায়, যেটা আমি আর কোনো ইনস্ট্রুমেন্ট দিয়েই করতে পারবো না, একমাত্র এটা দিয়ে হবে। কিন্তু সেটাকে ঠিকভাবে বাকি জিনিসটা করতে হয়। এসডব্লিউপি বলে কোনো প্রোডাক্ট এক্সিস্ট করছে না, তো আমি একটা স্ট্রাকচার প্রোডাক্টে কনভার্ট করছি থ্রু ইনভলভমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরি অফ ফান্ডস এবং বিভিন্ন রকম স্ট্র্যাটেজির মাধ্যমে। তো যদি আমি একটা প্রপারলি একটা এসডব্লিউপি ডিজাইন করতে পারি তাহলে ডেফিনেটলি ভালো, এবং সেক্ষেত্রে আমার ক্যাপিটালটাও প্রোটেক্টেড থাকবে ওভার এ পিরিয়ড অফ টাইম। আর একটা জিনিস বলার, যেটা তুই বলছিলি ট্যাক্সের ব্যাপারটা কি হবে, দু ধরনের ক্যাটাগরির ফান্ড হয়, একটাতে ইকুইটি ট্যাক্সেশন অ্যাপ্লিকেবল হয়, একটাতে ডেট ট্যাক্সেশন অ্যাপ্লিকেবল হয়। যদি ইকুইটি ট্যাক্সেশন অ্যাপ্লিকেবল হয় তাহলে ইকুইটি মিউচুয়াল ফান্ডে যেরকম ভাবে ট্যাক্স লাগে একদম সেভাবেই ট্যাক্স লাগবে। যদি ডেট ট্যাক্সেশন অ্যাপ্লিকেবল হয় তাহলে ডেটে যেভাবে ট্যাক্স লাগা উচিত সেভাবেই আমার ট্যাক্সটা লাগবে। এই প্রসঙ্গে একটা ছোট্ট জিনিস বলে রাখি, হতে পারে কারো ইমিডিয়েট বেসিসে ইনকাম দরকার, কিন্তু সে চাচ্ছে আমার এসডব্লিউপিটা একটু বাড়ুক তারপরের থেকে নেব। সেক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারি, যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফান্ড আমরা ডেট ফান্ডেও বার করতে পারি এবং সেখান থেকে রেগুলার উইথড্রলটা নিতে পারি। ফর মেবি 1 বছর 2 বছরের জন্য টাকাটাকে ওইভাবে রাখলাম, বাকি টাকাটা আমরা বিভিন্ন ধরনের হাইব্রিড ক্যাটাগরি মিউচুয়াল ফান্ডে রাখলাম, যেগুলো ওভার এ পিরিয়ড অফ টাইম বাড়লো, একটা জায়গায় গেল, তখন আমরা সেখান থেকে রিটার্ন নেওয়া শুরু করলাম। বা ইকুইটি ট্যাক্সেশনের ক্ষেত্রে আমার লং টার্ম ক্যাপিটাল গেইনস এর ক্রাইটেরিয়াটা ম্যাচ করলো, তারপরের থেকে আমরা উইথড্রল নেওয়া শুরু করলাম। তো বিভিন্ন ভাবে এটাকে ডিজাইন করা যেতে পারে। আচ্ছা, এইচডব্লিউবিটা আমি কি যে কোনো সময় চেঞ্জ বা স্টপ করতে পারবো? আর মান্থলি আমি কত পার্সেন্ট আমি উইথড্রল করতে পারি যাতে আমার সেফ থাকে? ডিভিডেন্ড বলতে বোঝানো হচ্ছে, তুই বুঝতে চাইছিস যে ডিভিডেন্ড ইল্ডিং ফান্ডগুলো। তো ডিভিডেন্ড ইল্ডিং মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে ব্যাপার যেটা হয়, দেখা যাচ্ছে যখন আমি এন্ট্রি করছি ফান্ডটাতে দেখা যাচ্ছে প্রচুর ডিভিডেন্ড দিচ্ছে, 11-12% ডিভিডেন্ড দিয়ে দিচ্ছে। তো মনে হতেই পারে যে 11%-12% যদি আমি ডিভিডেন্ডই পেয়ে যাই, ইউনিটস ইনট্যাক্ট থাকছে, তাহলে এসডব্লিউপি করে কি করব, আমার ডিভিডেন্ডই হয়ে যাবে। কিন্তু যেটা মজার বিষয় হচ্ছে, এই ডিভিডেন্ড ইল্ডিং ফান্ডগুলো কখনোই কনসিস্টেন্ট না। আচ্ছা, হতে পারে যে 2 বছর ধরে আমি খুব ভালো ডিভিডেন্ড পেয়েছিলাম, তারপর থেকে আমার ডিভিডেন্ড আসছে না বা প্রচুর কম আসছে, এবার তোমার হিসাব পুরো বিগড়ে যাবে। আমি যখনই একটা মান্থলি ইনকামের কথা ভাবছি, কোয়ার্টারলি ইনকামের কথা বলছি, তখন কিন্তু সব সময় আমি একটা ফিক্সড অ্যামাউন্ট অফ ইনকামের কথা ভাবছি, যেটা স্যালারির মতো হয় আর কি, যেমন মান্থ একটা স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় এবং সেই হিসাবে আমি প্ল্যানিং করতে পারি। তো এসডব্লিউপি যখন করছি আমি জাস্ট একটা স্যালারি, একটা চাকরির ব্যবস্থা করছি বেসিক্যালি, যেখান থেকে মাস গেলে পরে আমার অ্যাকাউন্টে বাই ডিফল্ট টাকা ক্রেডিট হয়ে যাবে এবং আমার যে এক্সপেন্ডিচার আছে সেগুলোতে মিট আপ হয়ে যাবে। যেই মাত্র আমি ডিভিডেন্ড যাচ্ছি, যেহেতু এটা কনসিস্টেন্ট না, আমার প্রবলেম হবে। এসডব্লিউপির ক্ষেত্রে কি হচ্ছে, আমি একটা অ্যামাউন্ট সেট করে দিয়েছি, ওটা আমার অ্যাকাউন্টে আসে, তো আমি জানি যা কিছু হয়ে যাক ওই অ্যাকাউন্টটা আমার অ্যাকাউন্টে চলে এসেছে ওই অ্যামাউন্টটা, এবং সেটা দিয়ে যেরকম আমার খরচাগুলো বা যেসব রেসপন্সিবিলিটিস গুলো আছে আমি পালন করছি। তো আমার পার্সোনাল ওপিনিয়ন,
এসডব্লিউপি ডিভিডেন্ড ইল্ডিং এর থেকে ফার বেটার ইন টার্মস অফ ডিসিপ্লিন, আচ্ছা। অনেক বেটার ফাংশন করে থাকে এসডব্লিউপি। আর যেটা ব্যাপার বলছি রিস্ক অ্যাসোসিয়েটেড, সেটা তো আমি প্রথমেই বললাম যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট ইটসেলফ সাবজেক্ট টু মার্কেট রিস্ক। রিস্ক ছাড়া কিছু হয় না। আমি যে ব্যাংকে এফডি করছি সেটাও একটা রিস্ক রয়েছে, কালকে ব্যাংক ডিফল্ট করতে পারে এবং তার যে ইন্স্যুরেন্সটা রয়েছে তাতে আমি 5 লাখ টাকা অবধি টাকা ফেরত পাবো, তার বেশি টাকা ফেরত পাবো না। তো ইন্স্যুরেন্স আমার ওই পর্যন্তই আছে। তো রিস্ক সব জায়গায় আছে, রিস্ক ফ্রি বলে কিছু জিনিসই এক্সিস্ট করে না। আমাদের হিউম্যান বিং এর লাইফটাই পুরো রিস্কে ভরা। কালকে আমার সাথে কি হবে, কালকে কার সাথে কি হবে কেউ জানে না। তো ওটা একটা আলাদা ব্যাপার। এবার রিস্কটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই, রাস্তায় আমি বাইক নিয়ে বেরোচ্ছি, অ্যাক্সিডেন্ট হতেই পারে। আমি মিটিগেট করব কি করে? হেলমেট পরে বা পার্টিকুলার যেগুলো প্রিকশন নেওয়া সেগুলো নিয়ে দেখে শুনে সাবধানে চালিয়ে, বা গাড়িটাকে প্রপারলি সার্ভিসিং করে ঠিকঠাক ভাবে তার রানিং কন্ডিশন রেখে। সিমিলারলি আমি যখন এসডব্লিউপি করছি, যখন আমি মিউচুয়াল ফান্ডে এন্ট্রি করছি, তখন অলওয়েজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক। আমি কি করে বাঁচবো? আমি সেটাকে প্রপারলি প্রোটেক্ট করে বাঁচবো, যে কি পদ্ধতিতে আমি প্রোটেক্ট করে রাখলে পরে আমার বড় ধরনের ক্ষতির সম্ভাবনা হয়, মানে চান্স কম। এটা তো গেল মিউচুয়াল ফান্ড। এবার এসডব্লিউপি স্পেসিফিক রিস্ক কি? ফার্স্ট, ভুল ফান্ড সিলেকশন। ফান্ড যদি আমার ভুল সিলেক্ট হয় তাতে হতে পারে। সেকেন্ড, আমার যদি বড় ক্যাপিটাল হয় এবং বা যে কোনো ক্যাপিটালই হয় না কেন, আমি যদি একটা ফান্ডের উপরে বেস করে থাকি এবং সেই ফান্ডটা পারফর্ম না করে, তাহলে ডেফিনেটলি রিস্ক। আমার একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও নিয়ে চলার কথা। থার্ড যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমি কত করে তুলছি, সেটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাকে দেখে নিতে হবে। সেটা যেন আমার যেই পরিমাণে বা যেই মিউচুয়াল ফান্ডে রিটার্ন দিচ্ছে তার চেয়ে অনেকটা কম থাকে। আর লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে যেহেতু এগুলো ওপেন এন্ডেড ফান্ড হয়, যখন খুশি সেখান থেকে টাকা তোলা যায়। এরকম না হয় যে আমি এসডব্লিউপি শুরু করেছিলাম সাপোজ 50 লাখস, মাঝখানে আমার টাকার দরকার পড়েছে, আমি 20 লাখস তুলে নিয়েছি, কিন্তু আমি উইথড্রল অ্যামাউন্টটাকে চেঞ্জ করে নিয়ে আমি নিয়ে যাচ্ছি, তাহলেও কিন্তু একটা বড় প্রবলেম হতে পারে। তো এই দিকগুলো মাথায় রেখে যদি করা হয়, তাহলে রিস্ক আমরা মিটিগেট করতে পারি। আর যদি এগুলো মাথায় না রাখা করা হয় বা এরকম কিছু ভুল করা হয় যেগুলো করা উচিত না, তাহলে ডেফিনেটলি প্রবলেম হতে পারে। বুঝে শুনে করতে হবে, আদারওয়াইজ কোনো সমস্যা নেই। এই এইচডব্লিউ ব্যাপারটাতে আমার মানে জানার ছিল, কারণ এই বিষয়টা আমি জানতাম না। এবার আপনার থেকে সেই বিষয়টা আমি জানলাম যে এইচডব্লিউ আসলে কি, এবার এতে কি কি কাজ হয়। এবার যারা আমাকে বলবে, জিজ্ঞেস করবে, তাদেরকে আমি জিনিসটা মানে বুঝিয়ে বলতে পারবো। তো জিনিসটা ভালো লাগলো আমারও। তো আপনার সাথে কথা বললে আমার ভালো লাগলো এবং জিনিসটা আমি বুঝতে পারলাম। তো থ্যাংক ইউ এত সুন্দরভাবে জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্য। ইন ফিউচার এই বিষয়ে যা কোয়ারি রয়েছে, এই আমার কাছে সব ধরনের কাজ হয়ে থাকে, স্টার্টিং ফ্রম মিউচুয়াল ফান্ড, যার মধ্যে এসআইপি, এসডব্লিউপি, এসটিপি সবকিছুই করা যায়, এসআইএফ, পিএমএস, এআইএফ, বিভিন্ন ধরনের কর্পোরেট ফিক্সড ডিপোজিট যেগুলো হয় সেগুলো, সমস্ত ধরনের লোন, সমস্ত ধরনের ইন্স্যুরেন্স। তো একটা লোকের পার্সোনাল ফিনান্স ম্যানেজ করতে যা কিছুর কাজ হয়ে থাকে সবই তো আমাদের এখানে হয়। তো যে কোনো বিষয়ে তোর যা কিছু ডাউট থাকছে এসে বসতে পারি, সেগুলো ভিডিওর মাধ্যমেই করার চেষ্টা করব, যাতে সেগুলো রেকর্ডেড থাকে এবং ক্লায়েন্টস হোক বা সাধারণ ইনভেস্টার হোক, যারা এই সব বিষয় নিয়ে ইনভেস্টমেন্ট করতে চায় বা কিছু করতে চায়, তারাও যাতে সেগুলো দেখে তাদের যেসব ধারণা রয়েছে সেগুলো ক্লিয়ার করতে পারে। তো সবাই তো আমাদের কাছে ইনভেস্ট করবে নট নেসেসারি, তো বিভিন্ন জায়গা থেকে ইনভেস্ট করতে পারে। তো জেনে বুঝে না করলে একটা বড় বিপদের সম্মুখীন হতে পারে। তো মেন ইন্টেনশন এটাই, তোকে এইভাবে ভিডিওর মাধ্যমে বোঝানোর কারণ যে যারা শুনছে তারা যাতে অ্যাওয়ার থাকতে পারে, যেখান থেকেই তারা করুক না কেন, যেন জেনে বুঝে করতে পারে। না জেনে বুঝে করে একটা বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে তারপরে আমার ক্ষতি হয়ে গেল বলে চিৎকার করে তো লাভ নেই। তো জেনে বুঝেই করতে হবে। তো এই জেনে বুঝে যে করা, সেটার জন্য একটা বেসিক নলেজ থাকতে হবে। তো সেটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। ভবিষ্যতে এই ভিডিও যারা শুনবে, আশা করব তাদের সুবিধা হবে বা তাদের ভবিষ্যতে যেখান থেকে হোক না কেন কাজ করতে খুব ইজি হবে।